দেখুন, একটা জিনিস মানতেই হবে, এই ভোটে প্রথম রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে এসে বললেন, এমনকি আজ ভিডিও বার্তাতেও রাহুল কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের। একবার দেখে নি। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। রাহুল বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারতেন, যদি মেরুকরণের রাজনীতি না করতেন, তাহলে এ রাজ্যে বিজেপি কিছুতেই তাদের ভিত শক্ত করতে পারত না। আমার পরের বক্তা সৌম্যর কাছে প্রশ্ন থাকবে যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তো ইন্ডি জোটে এখনও আছে। যে ভাষায় রাহুল সমালোচনা করছেন নিয়মিত এবং সম্ভবত আগামী 25 তারিখ এ রাজ্যে এসে আবার করতে চলেছেন, তত কঠোর ভাষায় তো অনেক সময় নরেন্দ্র মোদী বা অমিত শাহ সমালোচনা করেন না। সৌম্যর কাছে প্রশ্ন একটা, ইন্ডি জোট কি তাহলে ব্যাকসিটে এখন? না, দেখুন, প্রথমে আমি আমাদের অবস্থান আগেও আপনার কাছে অনেকবার ক্লিয়ার করেছি, এখনও করছি, আগামী দিনেও করব। পশ্চিমবঙ্গের অনেকেই ইন্ডি জোট টোট বলেছেন, কিন্তু আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা ওই যারা মনে করেন যে ধর্ষিতা আর ধর্ষক যেমন একই পথে চলে না, খুন হয়ে যাওয়ার মানুষের পরিবার আর খুনি যেমন এক পথে চলে না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে কার্যত যে ধর্মীয় মেরুকরণের তাস খেলেছে বিজেপি, তার রাস্তা সুগম করেছে। এটা আমি বহুবার আপনাদের এই প্রোগ্রামে বারবার বলেছি। কিন্তু আজকের বিষয়টা কিন্তু দিল্লিতে ফ্লোর কোঅর্ডিনেশন বলো, সংসদের একই সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস হাত ধরাধরি করে হাঁটে। আমি একটা কথা আপনাকে বলি যে আজকে বারবার একটা কথা আপনারা বলেছেন, সেই কথাটা নিয়ে একটু আলোচনা করলে, একটু বলছেন না যে এই যে আজকের ইলেকশন সম্বন্ধে অনেকগুলো আলোচনা এলো, কিন্তু ইলেকটেড অটোক্রেসি বা নির্বাচিত স্বৈরাচার বলে একটা কথা খুব বেশি প্রচলিত আছে। যে দেখুন, গণতন্ত্রের কথা সবসময় দেখবেন বিরোধীরা সব থেকে বেশি সোচ্চার হয়। 2011 সালের আগে পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সোচ্চার হতে দেখেছি এই ভোট চুরি, ভোট লুট এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপরে যে আক্রমণ, এবং সেটা সঙ্গত, বাস্তব, এবং সে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু যখনই ক্ষমতায় চলে আসার পরে গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয়, মার্ডার অফ ডেমোক্রেসি করতে হয়, সেটা কিন্তু তারা বারবার প্রমাণ করেছেন একটার পর একটা নির্বাচনে। দেখুন, আমরা আজকে বিজেপি নইলে সুযোগ পেত না এই আক্রমণের পরে লুঙ্গি বাহিনী দেখতে সুযোগ পাচ্ছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লুঙ্গি বাহিনীদের সুযোগ করে দিয়েছেন। এই যে দেবজিতের বিজেপি যে লুঙ্গি আর প্যান্টের মধ্যে তফাৎ দেখছেন না, যেমন প্রধানমন্ত্রী দেখেন, এই যে ধর্মীয় তাস, এই যে ধর্মীয় মেরুকরণ, আক্রমণকারীকে শুধু লুঙ্গি দিয়ে নির্বাচিত করছে, আক্রমণকারীকে আক্রমণকারী হিসেবে দেখছে না, এই ধর্মের তাসে দেখছে। এই রাস্তাটা তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। এই জমিটা পরিষ্কার, এটাই রাহুল গান্ধী বলতে চেয়েছেন। আজকে দেখুন, এই সারাদিনের ভোটটা দেখে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের আজকে এই কেন্দ্রীয় বাহিনীকে হাজারদুয়ারি দেখতে হলো না, মানে এটা আমার ভালো লাগছে। আবার দেখুন, এই রাজ্যের পুলিশ এই নির্বাচন কমিশনের আন্ডারে, আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, তার মানে তারা পারে, দে ক্যান ডু ইট, কিন্তু তারা করে না। কেন করে না? তারা করে না, তাদেরকে পরিচালনা করা হয় এমনভাবে যে তারা যাতে করে না, তাদের মানুষের ভোটাধিকারটা লুট হয়ে যায়। আজকে এই রাজ্যের পুলিশ, আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে নির্বাচন কমিশনের আন্ডারে যে কাজটা করেছে, কমেন্ডেবল, খুব ভালো কাজ করেছে। আজকে দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, সেটা অনভিপ্রেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো সহনাগরিকের রক্ত তো দেখতে হলো না, খুন হতে হলো না। এবং সৌম্য, তুমি ঠিক বলেছো, কোথাও কোনো কোঅর্ডিনেশনের অভাব আমাদের চোখে পড়েনি। আমি বলছি বাহিনী এবং রাজ্য পুলিশ একদম কোঅর্ডিনেশন করে কাজ করেছে। এবং আমরা বলছি যে হ্যাঁ, তার মধ্যে যে মাস্তানি, গুন্ডামি দখল করে নাও, যে নির্বাচিত স্বৈরাচার, এই যে স্বৈরাচারী শক্তি বারবার করতে চাইছে বিরোধী হিসেবে, আমি তখন গণতন্ত্র, আর বিরোধী যেই সরকারে আসবো তখন ছিনিয়ে নাও, লুট করে নাও, ব্যালট লুট করো, ছিনতাই করো। একটার পর একটা নির্বাচন, রাজ্য সরকারের নির্বাচন, রাজ্য কমিশন যখন নির্বাচন করে, সেই নির্বাচন পরিচালনা করে, সেই নির্বাচনের রক্তাক্ত ভয়াবহতা একটার পর একটা জায়গায় দেখতে হয়। আমরা সন্ধ্যেবেলা নিয়ে আলোচনা করতে বসি, তারপর আলোচনা সব ধামাচাপা পড়ে যায়। আপনি বলুন তো একটা কথা, যে এক গভর্নমেন্ট উইথ ম্যাক্সিমাম লাইজ, আর কতদিন, কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, কে থাকবে না, সেটা পরের বিষয়। যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে তারা একই কাজ করছে। সরকারে যখন নেই তখন তারা গণতন্ত্রপ্রিয়তার, যখন সরকারে চলে আসবে তখন ধ্বংস করে দাও, খুন করে দাও, রাত্রেবেলা নোটের বান্ডিল নিয়ে গিয়ে একেবারে পুরো অ্যাটাচির ভর্তি করে তখন নির্বাচিত প্রতিনিধি কেন, এসব করবে। এসব করা তাদের প্র্যাকটিস, তারা জানে, এসব যারা পিএইচডি করেছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্র্যাকটিসিং অ্যান্ড প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসিং এই দুটোর মধ্যে যে তফাৎ, এই যে গণতন্ত্র প্রিয়তাটা হচ্ছে একটা অভ্যাস, তার মানে কি আপনার সরকারের যদি সদিচ্ছা না থাকে, যারা ক্ষমতায় থাকবে তাদের যদি সদিচ্ছা না থাকে, তারা যদি মনে করে যে ডেমোক্রেসি রেস্টোর করবো না, তাহলে এই জিনিস বারবার হবে। এবং এই জিনিসকে আটকাতে গেলে পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষের নাগরিককে সচেতন হতে হবে। এই রাজ্যে একটা শুধু বলে আমি শেষ করব, আজকের নির্বাচনের 152টা সিটে শুধু একটা জিনিস দেখলাম যে জেলাগুলোতে পরিযায়ী শ্রমিকদের বিরাট বড় ভোটে পার্টিসিপেশন, যারা রাজ্যের বাইরে ছিল তাদের পার্টিসিপেশন। এই ভোটটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, এই তৃণমূল আর বিজেপির খাওয়া খাইয়ে এইসব ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে মানুষ মাথাপিছু রোজগার, রুটি রুজি, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো নিয়ে ভোট দেবে এবং আপনি আগামী দিনে এক আশ্চর্যজনক রেজাল্ট দেখতে পাবেন এবং আগামী দিনে এই দুজনের ধর্মীয় তাসের খেলা বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি। নমস্কার কাজে আমি একটা লাইন বলবো, ধর্মীয় তাস যখন বলছে না, তখন যে এখন মনে হচ্ছে এই যে মাছে ভাতে বাঙালি হয়ে যাচ্ছে আজকাল, এখানে বসে দেখিয়ে দেখিয়ে মাছ খাচ্ছে। আবার উল্টো দিকে আমার তখন মনে হচ্ছে সাবান কা মাহিনা মে মাছলি খাতা হ্যায় ইয়ে আদর্শ হিন্দু নেই হ্যায়, এই দুটোকে কন্ট্রাস্ট করো। ঠিক তেমন এই লুঙ্গি বলছে না, সংবিধান, ভারতের সংবিধান এই ভোটের মাধ্যমে এদেরকে লুঙ্গি ড্যান্সও করিয়ে না দেয়। এবারে কি লুঙ্গিকে ল্যাঙ্গট বলবো নাকি কি বলবো, মাফলার বলে ডাকবো? আমি তো বুঝতে চাই লুঙ্গি যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমি তো কোনো ধর্মের কথা বলিনি, আমি পরিধেয় বস্ত্রের কথা বলেছি মাত্র। আপনাদের কাদা মনে আমি বলছি তুমি যেই লুঙ্গি বললে, যে লোকটা প্যান্ট পরে মারছিল সে ক্লিন চিট পেয়ে গেল। প্রথম আঘাত দেখলাম একজন, আপনি আবার চালান দেখবেন সামনে থেকে জাপটে ধরছেন একজন অপরাধী। তো অপরাধী, লুঙ্গি আর প্যান্ট কি? এবারে আমি এর মধ্যে যেতে চাইছি না, কারণ এরপরে আমরা বরঞ্চ যে ঘটনাটার মধ্যে বহুবার আমাদের সকালে যেতে হলো, ইনফ্যাক্ট প্রায় 20 মিনিট ধরে একটা বুথের সামনে কার্যত অচলাবস্থা চললো নওদায়, সেই হুমায়ুন কবির বনাম তৃণমূল সমর্থক যে লড়াই। আমি সকালেও বলেছিলাম যে এত ভালো ভালো কথা আছে এই রাশ ফুটেজে, ওটা লাইভ আসছিল, যে আমাদের মানে রিপিট যখন দেখাবো বারবার বিপ দিতে হবে, কারণ সমস্ত অসাধারণ সব শব্দবন্ধ, শব্দচয়ন বিপ দিয়েছি, বাধ্য হয়েই দিয়েছি। পরের প্রতিবেদন। ভেঙে চুরমার কনভয়ের গাড়ির কাজ, লাঠি বাঁশ দিয়ে চলল হামলা, মুহুর্মুহু হলো ইট বৃষ্টি। প্রথম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন হুমায়ুন কবির, যার জেরে রণক্ষেত্রে চেহারা নিল মুর্শিদাবাদের নওদা। নওদা থানার মদতে তৃণমূলের গুন্ডাগিরি করছে, ইট ছোড়া হচ্ছে, আমার উপরে হামলা হচ্ছে, একাধিকবার হামলা হচ্ছে। সেটা লোকাল পুলিশ আমাকে কোনো প্রোটেকশন একেবারে আজকেও সিটি বাজাচ্ছে। আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কি কোনো প্রচার করা যায়? আজকে কিছু করা যায় না, সিটি বাজাচ্ছে এখনো। কালকে তো আমাকে দেখে বোম ব্লাস্ট করেছিল, আমি আরেকটু এগিয়ে না গেলে আমারই গায়ে ফাটতো। বৃহস্পতিবার শিবনগরে একটি ভোট গ্রহণ কেন্দ্রে হুমায়ুন কবির উপস্থিত হলে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তাড়া করে যান হুমায়ুন কবির, কেড়ে নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর লাঠি, তুমুল উত্তেজনা তৈরি হয়। হুমায়ুনের চাঁদাগিরি চলবে না, দালালি হট 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 গেছে। কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সরিয়ে দিলে রাস্তাতেই চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন কবির, তাকে পাখার বাতাস করতে থাকেন অনুগামীরা। নওদায় যে উত্তেজনা পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। আর এখানে মস্তান বাহিনী আমাদের উপরে চড়াও হতে আসছে, এর শেষ দেখে তারপরে নওদা ছাড়বো। কিছুটা দূরে পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নওদার বুথ সভাপতি সফিউজ্জামান শেখ, তাকেও পাখার বাতাস করতে থাকেন তৃণমূল কর্মীরা। হুমায়ুনকে দাদাগিরি করতে দেব না। 9:10 অবধি নওদায় শান্তিপূর্ণভাবে প্রায় 3 ঘন্টা ভোট চলেছে, কোথাও কোনো রকম অশান্তি ছিল না। হুমায়ুনের দাদাগিরি চলতে দেব না, তাকে ভোট লুট করতে দেব না। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকেরা একে অপরের দিকে লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। শেষে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। দেখুন, লড়াইটা যখন বঙ্গ কুরুক্ষেত্রে, তখন মহাভারতের কথাই বলি। মহাভারতে নর নামে এক ঋষি ছিলেন, যিনি সামান্য এক মুঠো ঘাসকে অস্ত্র করে রাজা দম্ভোদ্ভবের বিরাট সেনাবাহিনীকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। রাজা তখন ঋষির কাছে ক্ষমা চাইলে ঋষি তাকে বোঝান যে কোনো যুদ্ধে প্রতিপক্ষের শক্তির মূল্যায়ন করাটা কতটা জরুরি। এখন দেখুন, এই বাংলায় কোন দল কতটা এগোবে বা কতটা পিছবে, কে জিতবে কে হারবে, তার দিকে তো সবাই আমরা তাকিয়ে আছি। কিন্তু তার আগে প্রথম দফার ভোটে রেকর্ড ভোটদান নানা জল্পনা সৃষ্টি করেছে। ইতিমধ্যে আপনারা স্টুডিওতে যার একটা আঁচ পেলেন। দেখুন, কারণ সকাল 9টার মধ্যে 19%, সকাল 11টার মধ্যে 41%, আর বিকেল 5টার মধ্যে 90%-এর বেশি ভোট পড়েছে। এখন তো ফিগারটা 92%-এর আরও অনেকটা ওপরে চলে গেছে। সুতরাং প্রশ্ন উঠছে, এই রেকর্ড ভোটদান কি প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণে, মানে অ্যান্টি ইনকামবেন্সি, নাকি এসআইআরের ইম্প্যাক্ট? এবারে ভোটে না দিলে নাম কেটে যেতে পারে, সেই আতঙ্ক থেকে বহু মানুষ সকাল সকাল নিজেরা ভোট দিয়েছেন গিয়ে, যারা সাধারণভাবে অন্য ভোটে হয়তো সব ভোটে ভোট দেন না। নাকি ভোটার তালিকা থেকে বেনজল বেরিয়ে যাওয়ায় মানুষ নিজের ভোট নিজে দিতে চেয়েছেন? উত্তর আমরা খুঁজব। এবং তার আগে বলি, 2021-এর ভোটে এই 16টা জেলায় যা ভোট পড়েছিল, আর 5টা অবধি ভোট পড়েছে তার থেকে 7% বেশি। ভাবতে পারেন। শুভময়দা আমার পরবর্তী বক্তা, এর কারণ কি বলে মনে হয় শুভময়দার? সুমনবাবু, মানে এই কারণটাই এতক্ষণ কষছিলাম আর কি। হ্যাঁ। এবং ওই শুরুতে যেটা বলা যে কিছু কিছু ঘটনা দেখলাম, তা আমি তো 10-এ 8 দিয়েছি। তার কারণ আমি এই পরীক্ষায় নম্বর একটু বেশিই দিই, কারণ খুব খুঁটিয়ে দেখে ছাত্রদের কম নম্বর দিলে আবার ছাত্ররা আসে বলে নম্বর বাড়াও, তার থেকে বেশি দিয়ে দেওয়ার ঝামেলাটা অনেক কম। এবং সেই সুযোগে আমি কিন্তু কতগুলো অঙ্ক কষতে পারলাম, যার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমার হিসেবে ভুল হলে অবশ্যই সকলে পয়েন্ট আউট করবেন। গত লোকসভা নির্বাচনে আমাদের এখানে ভোট পড়েছিল 6,04,00,000 মতো। মোট নাম ছিল 7,60,00,000 মতো মানুষের নাম, 7,64,00,000 এরকম। এবার আমাদের 6,82,00,000 মতন মানুষের নাম আছে। পার্সেন্টেজ তো বাড়বেই, কারণ আমরা বারবার যেটা বলি ডিনোমিনেটার বা হরে তো প্রচুর কমে গেছে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে, এই প্রায় বিশ্বনাথ একটু আগে দেখাচ্ছিলেন, এর মধ্যে 92.25%, আমার মনে হচ্ছে 92.5% গিয়ে ব্যাপারটা থিতু হবে। সেটা গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি যায়, তাহলে কিন্তু প্রায় 6,25-30,00,000 ভোট পড়বে। এবার তাহলে মূল যে জায়গাটা আমার সব ভাবনা চিন্তা গুলিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের চেয়ে আরও 20,00,000 ভোট বেশি পড়লো। অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্রে যদি একেবারে অ্যাভারেজও নেওয়া হয়, তাহলে 6-7 হাজার করে ভোট বেশি পড়লো। এই ভোটগুলো কে পেলো না পেলো তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ ভোট বাক্স খোলার পরে করাটাই ভালো। এবার অতিরিক্ত ভোট কেন পড়লো, যে কারণ একটা আমরা বারবারই বলছি যে হর বা ডিনোমিনেটারটা অনেকটা কমে গেছে, পার্সেন্টেজ তো বাড়বেই। কত হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল কিন্তু 90-এর আশেপাশে, 89-90 আগের বারের ট্রেন্ডগুলো থাকলে। দ্বিতীয় হচ্ছে, সেটাও প্রায় 6% বেশি হাইস্টের থেকে। সাংঘাতিক ব্যাপার, 84 থেকে 90, 6% বেশি। এবার দ্বিতীয় হচ্ছে, ভোট না দিলে নাম টাম বাদ যাওয়া, নাগরিকত্বর সঙ্গে বিষয়টা যুক্ত। এটা আমরা বারবারই বলেছি যে এই ভোটটা না দিতে গেলে তোর গন্ডগোল হবে, এবং নিম্নবিত্ত মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে দৌড়ে আসতে হয়েছে। এটা অবশ্যই খুব ইতিবাচক ব্যাপার নয় যে মানুষকে ভয়ে ভোট দিতে হলো। ভোট না দেওয়ার অধিকারও গণতান্ত্রিক অধিকার আমাদের দেশে। সেই জায়গায় মানুষকে যদি জোর করে রোদ্দুরে দাঁড়িয়ে গিয়ে ভোট দিতে বাধ্য হতে হয়, সেটা হয়তো ভালো না। কিন্তু অন্যদিক দিয়ে যে রেকর্ডটা তৈরি হলো, এই রেকর্ড কিন্তু ভাঙতে হয়তো সময় লাগবে। বড় কথা হচ্ছে আরেকটা, যেটা নির্বাচন কমিশনকে, এবং এই বারবার যখন নির্বাচন কমিশন পয়েন্টটা বলছি না, তখন বারবার যেন একটা নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে, তার বিরুদ্ধে গেলে তৃণমূলের সঙ্গে এই একটা ভাবনা চলে আসছে। আমি একেবারে সেভাবে দেখি না। নির্বাচন কমিশন তো আমরাই,
এই দেশের গণতন্ত্র তো সাধারণ মানুষের গণতন্ত্র। যে বিএলওরা কাজ করেছেন তারা নির্বাচন কমিশন নন, যারা ওই বাইরে যিনি বসে বসে নাম মেলাচ্ছেন তিনি নির্বাচন কমিশন নন। নির্বাচন কমিশন মানে যারা শুধু এআই বলে গেছেন তারাই। ভাগ্যিস আজকে এআই নেই, মোটামুটি নিজেরা কথা বলে মানুষ কাজ করেছে, একটা অসাধারণ ভোট হয়েছে। মানে সাধারণ একটা প্রোগ্রাম লিখলেও তাকে এআই বলে চালিয়ে দেওয়ার যে গল্প, এবং ওই ক্যামেরাগুলোতেও নাকি এআই, ওটা একটা সাধারণ ইমেজ প্রসেসিং, ছবিতে মানুষকে দেখা যাচ্ছে। এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা আজকে এআই এর কথা বলেননি, মানুষের কথা বলেছেন, এই জন্য তাদের 10-এ 10ও দেয়া যায়। এইবার যেটা মূল জায়গা দাঁড়াচ্ছে, তুলনায় হিংসা কম, মানুষ ভোট দিতে গেছেন, আমাদের গণতন্ত্রের পক্ষে এটা দুর্দান্ত বিষয়। আমি এবার 3টে পয়েন্টে আসবো। একটা পয়েন্ট তৃণমূলের পক্ষে, একটা পয়েন্ট বিজেপির পক্ষে, আর একটা পয়েন্ট হচ্ছে সিপিআইএম কংগ্রেসের পক্ষে। আমার ব্যক্তিগত ধারণা কিন্তু সিপিআইএম আর কংগ্রেসের তলায় তলায় জোট হয়েছে, আমার মনে হয়েছে। তারা নিজেদের মধ্যে খুব একটা মারামারি করেছেন বলে আমার মনে হয়। তৃণমূল পক্ষে কি বলবে? তৃণমূল বলবে যে দেখুন, যদি আমরা আগে প্রচুর ভোট গন্ডগোল করে দিতাম, আর যদি নির্বাচন কমিশন সেই বিষয়টা এবার আটকে দিত, তাহলে তো ভোট কম পড়তো। তার মানে আমরা প্রচুর ভোট গোলমাল করে দিইনি। আর যদি এটা বলা হয় যে না, ওনারা দিয়েছেন এবারও গোলমাল করে ভোট, তাহলে নির্বাচনে ওনারা ভালো ফল করবেন। এইটা হবে তৃণমূল কংগ্রেসের দুটো যুক্তি, যে আমরা তো ভোটটা ম্যানেজ করেই নিয়েছি, আমাদের ভালো হবে। বিজেপির যুক্তি কি হবে? সাধারণভাবে মানুষের ঢল নামলে সেটাকে বলা হয় প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। অনেক সময় এই কথাটা ব্যবহার করা হয়, যদিও 2006 সাল সেটা দেখায়নি, কিন্তু সাধারণভাবে 2009-11, এবং সেই জায়গায় অবশ্যই বিজেপি, এবং উত্তরবঙ্গে তো সত্যি বিজেপি শক্তিশালী দক্ষিণবঙ্গের তুলনায়, ফলে তারা সেটাকে উদযাপন করতেই পারেন। একটা আমার মাথায় এসেছে, একটু নরেন্দ্র মোদী এসে আজকেও যখন বলছেন ভোট খুব ভালো হচ্ছে, মনে হলো একটু তাড়াতাড়ি বলে দিলেন, আর একটু দেখে যদি বলতেন বা পরবর্তী অংশটা দেখে বলতেন, তবে বিজেপি যদি খুব ভালো ফল করে উনি বলবেন যে উনি বুঝতে পেরেছিলেন। এটা বড় রাজনৈতিক নেতা, দূরদৃষ্টি আছে। 3 নম্বর হচ্ছে কিন্তু তৃতীয় পক্ষের যে জায়গাটা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু কিছু ছবি বা আলোচনা হচ্ছে যে এই দুই শাসকের যে ঝামেলা, তাতে সাধারণ মানুষ একবারে বীতশ্রদ্ধ, এবং সেই জায়গাটা যদি হয়, অবশ্যই কংগ্রেসের, আমরা বারবারই আলোচনা করেছি, আজকে যেখানে যেখানে ভোট হয়েছে তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, সেই জায়গাগুলোয় কংগ্রেসের আসন জেতার সম্ভাবনা আছে, এবং 2-1টি আসনে হয়তো সিপিএম বা তাদের ভোট পার্সেন্টেজ বাড়া, করণদিঘি বা দমকলের মতো জায়গায়, এই জায়গায় কিন্তু সিপিএম বা কংগ্রেস দাবি করতে পারে যে তাদের দিকে একটা বড় অংশের ঢল নেমেছে, এবং সেটা নিয়ে কিন্তু তারা সামনের যে ভাগটা, তাতে কিন্তু আবার অনেকটা উৎসাহ নিয়ে নির্বাচনে যেতে পারেন। ফলে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের এখান থেকে ভালো খুঁজে নেওয়ার জায়গা আছে, এবং হিংসা না করে সামনের যে 142টা আসন বাকি থাকলো, চলুন আমরা আজকের এই প্রথম পর্বের রেকর্ড ভেঙে আগামী পর্বে আরও বেশি করে ভোট দিই, এবং তারপর শান্তিপূর্ণভাবে ভোট দিই, এবং যে রাজনৈতিক দল ভোট পাবেন তারাই জিতবেন, তারা পশ্চিমবঙ্গ শাসন করবেন। নির্বাচন কমিশন বিজেপির নয়, নির্বাচন কমিশনের বিরোধিতা মানে তৃণমূল নয়। এই গণতন্ত্রের ভোট আমাদের সকলের ভোট, আসুন ভালো করে ভোট দিই। একদম। শুভময়দা বললেন ভালো খুঁজে নেওয়া, আমিও দেখুন একটু ভালো খুঁজে নিই। সকালেই খুঁজে নিয়েছিলাম, তার কারণ যে ডোমকলের কথা শুভময়দা এক্ষুনি বললেন, সেই ডোমকলে একটা চমৎকার ভালো জিনিস আমাদের চোখে পড়েছে। শুরুটা অবশ্য খারাপ দিয়ে, তার কারণ একটি গ্রামের লোক, গ্রামের এক ঝাঁক কিছু মানুষ, সেই মানুষগুলো বলছেন যে তারা ভয় পাচ্ছেন, তাদের ভয় দেখানো হয়েছে, গতকাল রাতে অশান্তি করা হয়েছে, তাদের বুথে নিয়ে যাওয়া হোক। কেন্দ্রীয় বাহিনী এলো, তারা তখনও আরেকটা দাবি তুললেন যে তারা ফিরবেন কি করে, তাদের বাড়ি অবধি কি পৌঁছে দেবে এই পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী? তারা আশ্বাস দিলে তারা বুথে গেলেন, নিজেদের ভোট নিজেরা দিলেন, এবং কেন্দ্রীয় বাহিনী তাদের বাড়িতে পৌঁছে দিল। আমি বলছি পুরো গোটা দিনের সবথেকে ভালো ছবি শুভময়দার মতো আমায় যদি খুঁজতে বলা হয়, আমি নিঃসন্দেহে এই ছবিটা খুঁজবো, এবং পাশাপাশি এটাও আশা করব যে তারপর এই কেন্দ্রীয় বাহিনী, বলা হয় আরও 3 মাস তারা নাকি এই রাজ্যে থাকবে, তারা থাকুন বা না থাকুন, এই মানুষগুলো যাদের আগের রাতে পরিকল্পনা করে ভয় দেখানো হয়েছিল, তাদের ওপর যেন কোনো অশান্তির আঁচ নেবে না আসে। তারা তাদের গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, যেভাবে আজকে মাথা উঁচু করে প্রতিবাদ করে সবাই একসঙ্গে প্রতিবাদ করে দিলেন, তাদের সেই মাথাটা যেন আমরা প্রত্যেকে উঁচু রাখতে পারি। আমার পরের প্রতিবেদন। আমরা সিপিএম। আপনারা সিপিএম করেন? সিপিএম করেন। আমাদেরকে টিএমসি দল ভয় দেখাচ্ছে। ভোট, মুর্শিদাবাদ, অশান্তি, দশকের পর দশক ধরে এই শব্দগুলো কার্যত সমার্থক হয়ে উঠেছে। ব্যতিক্রম হলো না এবারও।
মুর্শিদাবাদের ডোমকলে রায়পুর গ্রামে সিপিএমের সমর্থক ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একের পর এক ভোটাররা দাঁড়িয়ে আছেন ভোটার স্লিপ নিয়ে, তারা কেউ ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারছেন না, কারণ তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কি ভয় করছেন? আমার মারবে, তাই তৃণমূল শাসক দল ভোট দিতে দিবে না তার জন্য। বুধবার রাতে এই রায়পুর গ্রামেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। স্থানীয়দের অভিযোগ, বাবা ছেলে দুই সিপিএম সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূলের দলবল। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশও অভিযোগকারীদেরই মারধর করে। পুলিশ এসছে সামনে, এখন তো আসবি, ওরাই তো মারিয়ে গেছে রাতে, ওই পুলিশই মারিয়ে গেছে, ওই পুলিশে আসছে রাতে। যে পুলিশ এসে মারি গেল আমরা মায়ের খাওয়ার পরেও, তাহলে সেই পুলিশের পরে ভরসা আমরা রাখবো কি? এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর এই এলাকায় বাড়তে শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মিডিয়ায় খবর হওয়ার পরে আমরা দেখছি বেশ কিছু জন, 4 জন ছিলেন কেন্দ্রীয় বাহিনী, সংখ্যা বেড়েছেন। এরপর পুলিশের তরফে মাইকে আশ্বাস দেওয়া হয়, আমাদের সাফিসিয়েন্ট ফোর্স আমাদের সাথে আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন। সকাল 8:43 নাগাদ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট কেন্দ্রের দিকে রওনা হন ভোটাররা। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং ফোর্স নিয়ে আসা হয়েছে, সেন্ট্রাল বাহিনীর লোকজন এসছেন, ভোটার রয়েছেন, তারা গুটি গুটি পায়ে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। এখন তো আমাদেরকে দায়িত্ব লিছে যে আমরা যাবো, তাহলে মানলে এখন পুলিশদের ব্যাপার। আপনারা নিশ্চিন্ত আছেন? হ্যাঁ, এখন পুলিশ ডাকছে, যাই। আপনারা যাবেন? হ্যাঁ, এখন যাবো। কোচবিহারের তুফানগঞ্জে 237 ও 238 নম্বর বুথে অভিযোগ ওঠে, বুথের সামনের রাস্তায় চেয়ার টেবিল পেতে বসে ভোটারদের বাধা দিচ্ছে তৃণমূলের দলবল। অভিযোগ পেতে অ্যাকশনে নামে পুলিশ, লাঠি উঁচিয়ে তাড়া করে চেয়ার টেবিল সরিয়ে দেয়। রাজীব চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, হযবরল সেই অসাধারণ বাক্যগুলো আপনাদের মনে আছে? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি 80 বছর বয়স হবে কেন, 40 বছর হলেই আমরা বছর ঘুরিয়ে দিই। আসলে আমাদের রাজ্যে বোধহয় ভোটের সংখ্যা নিয়ে এরকমই ছেলে খেলা হয়। শাসক বিরোধী সব দলই যা সংখ্যা বলছে আজ, প্রথম দফার ভোটে কে কত আসন পাবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে সেই সংখ্যাগুলোকে যোগ করলে আজই প্রথম দফাতেই বোধহয় 294 পার হয়ে গেছে। যেমন শুভেন্দু অধিকারী বলেছেন 152-র মধ্যে তারা আজই 125টা আসন পাচ্ছেন। কুণাল ঘোষ বলছেন 132 থেকে 135টা আসন আজই পাচ্ছে তৃণমূল শুধু প্রথম দফায়। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন বহু জেলায় নাকি তৃণমূল খাতাই খুলতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভোট বাক্স খুললে দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। সব মিলিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর প্রথম দফার ভোটের শেষে অঙ্কটা তার কি দাঁড়াচ্ছে শুনুন। তার আগে সুমনদা আরেকবার বলবো যে আমি 5 নম্বরটা দিয়েছিলাম, তার মানে অনেক ভালো ভালো কাজ হয়েছে আজকে। নির্বাচনের মৃত্যু ঘটেনি, রক্তপাত বিরাট পরিমাণে ঘটেনি, ভোট লুট হয়নি, ব্যালট পেপার ছিঁড়ে খায়নি কেউ। তারপরে আমি পাস মার্ক 5 কেন দিলাম, তার কারণ আমার কাছে দুটো খাতা ছিল, একটা তামিলনাড়ুর খাতা ছিল আর একটা পশ্চিমবাংলার খাতা ছিল। আমি যদি তামিলনাড়ুতে যেভাবে ভোট হয়েছে আর পশ্চিমবাংলাতে যেভাবে ভোট হয়েছে, আপনি প্রথম থেকে একটার পর একটা প্রতিবেদন দেখালেন, লাস্ট প্রতিবেদন পর্যন্ত দেখালেন, পুলিশকে স্কট করে ভোটারদেরকে এনে ভোট দিতে হয়েছে। ফলে আমার কাছে দুটো খাতা যদি থাকে, আমি যদি একই ধরনের নাম্বার দিই, তাহলে আমি একজন শিক্ষক হিসাবে ব্যর্থ শিক্ষক এবং মার্ক ঠিক মতন দিলাম না। ফলে তামিলনাড়ুকে ফার্স্ট ক্লাস দিতেই হলো আমাকে, 8 দিতেই হয়েছে। সেই কারণেই এভারেজ একটা ছাত্র এভারেজ নাম্বার পেয়েছে। তো আমরা পরের দিকে তাকাবো। এবার আপনার মূল প্রশ্নের দিকে আসি, সেটা হলো এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রথম পর্যায়ের ভোটের পরে ক্লেম করছে, কেউ 135, কেউ 140, কেউ বলেছে সরকার গঠন করে ফেলেছি। এই ক্লেমগুলো আসলে দ্বিতীয় দফায় তার কর্মী সমর্থকদের উৎসাহিত করা, বিরোধীর উপরে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা এবং একই সাথে ভোটারদেরকে আশ্বস্ত করা যে আমরাই ক্ষমতায় আসছি, ভাই আমাদেরকেই ভোট দাও। কারণ বহু সংখ্যক ভোটার, দোদুল্যমান ভোটার থাকে, যাদেরকে আমরা ইংরেজিতে ফ্লোটিং ভোটার বলি। এই ফ্লোটিং ভোটাররা কিন্তু চার্জ হয়ে যায় যে আরে এরা এত আসন পাচ্ছে। ফলে এটা আপনি ধরে রাখুন 29 তারিখ পর্যন্ত এই ক্লেমটা চলতে থাকবে। আবার 4 তারিখে যখন 4 তারিখ পর্যন্ত এই ক্লেমটা চলতে থাকবে। 29 তারিখের এক্সিট পোলের পরেও আবার একটা ক্লেম চলতে থাকে, কারণ কাউন্টিংয়ে কর্মী সমর্থকদের উৎসাহিত করতে হয়। ফলে তাদেরকে উৎসাহিত করতে গেলে সংখ্যা সবসময় বলতে হয় আমরাই জিতছি, আমরাই জিতছি, আমরাই জিতছি। ফলে নরেন্দ্র মোদীর থেকে
একে কুণাল ঘোষ পর্যন্ত যে ক্লেমগুলো করা হচ্ছে সেটা সাইকোলজিক্যাল প্রেশার প্রতিপক্ষের উপর তৈরি করা এবং নিজের কর্মী সমর্থকদের উৎসাহিত করে রাখা জন্যই এই ধরনের সংখ্যাগুলো বলা হচ্ছে। এইবার দর্শকদের কাছে আমি কয়েকটা পরিসংখ্যান একটু দেই, তাহলে দর্শক কিছুটা আন্দাজ করতে পারবে। 2021-এর বিধানসভা নির্বাচনের কনটেক্সটে এই 152টা বিধানসভা কেন্দ্রের যদি ফলাফল আপনি দেখেন, তাহলে বিজেপি 59টা কেন্দ্রে এগিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস 92তে এবং আদার্স একটি, অর্থাৎ 59টা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস 92টা এবং আদার্স একটি কেন্দ্রে এগিয়েছিল এই 152টা কেন্দ্রে যে আজকে ভোট হলো। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখি, তাহলে 152টা কেন্দ্রের মধ্যে বিজেপি 63টি কেন্দ্রে গিয়েছিল, অর্থাৎ বিধানসভার থেকে বিজেপির রেজাল্ট ভালো হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেস 77টা, ওদের আসন কমে গেল। আর কংগ্রেস দল কিন্তু কংগ্রেস এবং লেফট মিলে 12টা আসনে এখানে কিন্তু এগিয়েছিল। ফলে আপনারা বুঝতেই পারছেন যে বিধানসভার থেকে কিন্তু লোকসভার নির্বাচনের ফলাফলের নিরিখে যদি দেখি, এই 152টা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ক্ষয় হয়েছিল এবং লেফট কংগ্রেস কিছুটা উত্থান ঘটেছিল এবং বিজেপিরও কিছুটা আসন বেড়েছিল, সেটা নিশ্চিত। এই 152টা কেন্দ্র কোথায় আছে? উত্তরবঙ্গে 54টা কেন্দ্র আছে, আর জঙ্গলমহলে 56টা কেন্দ্র আছে, এই 110টা কেন্দ্র। যদি এই 152টার মধ্যে দেখেন, এই 110টা কেন্দ্রে যে যতগুলো সমীক্ষা ফলাফল আমরা পেয়েছি, সেই ফলাফল বলছে যে এই 152টা কেন্দ্রের মধ্যে গড় ফল দেখাচ্ছে 80টা কেন্দ্রে বিজেপি জিততে পারে। অর্থাৎ পরিষ্কার আজকের যে ফলাফল মানে যদি আসে, যদি মানে ওপিনিয়ন পোলগুলো যদি সঠিক হয়, যতগুলো ওপিনিয়ন পোল আমরা এবিপি আনন্দের স্টুডিওতে অন্যদের দেখিয়েছি, সেগুলো যদি এভারেজ করি, তাহলে আমরা এভারেজ দেখতে পাচ্ছি যে মিনিমাম বিজেপি 80টার মতন আসনে এই 152টা কেন্দ্রের মধ্যে জয়ী হতে পারে। ফলে আপনারা বুঝতেই পারছেন। এবং একই সাথে কংগ্রেসকে দেওয়া হয়েছিল 6টা আসন এবং বামেদের দেওয়া হয়েছিল 3টে আসন, এই 9টা আসন। তাহলে 80-র সাথে 89টা আসন, আর বাদবাকি যে আসনগুলো আছে 11 আর 53, তার মানে 63টা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে প্রথম পর্যায়ের যে 152টা কেন্দ্রের ভোটাভুটি হলো, সেই ভোটাভুটিতে কিন্তু বিজেপির গড়ই। আমি আপনাদেরকে বলতে চাই যে এই ফেজিংটা হয়েছে, এই ফেজিংটা আমি মনে করি পলিটিক্যালি মানে মোটিভেটেড হয়েই করেছে। একেবারে মানে অমিত শাহর অফিস থেকেই করানো হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিজেপি যেই জায়গাগুলো শক্তিশালী, উত্তরবঙ্গে 54টা আসন, আর মানে ইয়েতে আপনার গিয়ে রার বাংলাতে যে বাকি আসনগুলো, যেগুলোকে আমরা জঙ্গলমহলে মূলত 156টা আসন আছে, সব মিলে 152টা যে আসন আছে, এই 152টা আসন মূলত বিজেপির প্রবল উপস্থিতি আছে। ফলে এই প্রথম পর্যায়ের ফেজিংটার মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল মোটিভ ছিল, যেখানে বিজেপি শক্তিশালী, সেই জায়গাটা আগে ভোট করে নাও শান্তিপূর্ণভাবে, তার উপর ভিত্তি করে যে একটা ওয়েভ উঠবে সেটাকে দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করো। ফলে নরেন্দ্র মোদী প্রথম পর্যায়ের যে একটা বিজেপির ভালো ফল হতে পারে সেটাকে ইঙ্গিত করেই কিন্তু তিনি দ্বিতীয় পর্যায়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং দ্বিতীয় পর্যায়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু প্রভাবিত করতে চাইছেন ভোটারদের। দেখো উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো রেজাল্ট হচ্ছে, ফলে হে দক্ষিণবঙ্গের লোকরা, অর্থাৎ 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, তোমরাও কিন্তু বিজেপিকে ভোট দাও সরকার গঠনের জন্য। এটা চাপ তৈরি করার একটা উদ্যোগ। ফলে আজকের রেজাল্ট তাহলে কি দাঁড়ালো? যদি আপনি ওপিনিয়ন পোলগুলোকে যদি মানে কনসিডার করেন, তাহলে কিন্তু অবশ্যই 152টা আসনের মধ্যে বিজেপি এগিয়ে থাকার কথা এবং 80টার উপরে আসন নিয়েই কিন্তু বিজেপির এগিয়ে থাকার কথা। একেবারে বিশ্বনাথ দা তার বিশ্লেষণ বললেন। আমি দ্রুত একবার দেখাবো যে রাজনীতিবিদরা আজকের এই 152টা আসন নিয়ে কে কি দাবি করছেন, দেখুন। 125 বিজেপি ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে, নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে। প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসেব কষা শুরু যে 152টি আসনে ভোট হলো তার মধ্যে কে কটি পাবে। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है। কতগুলো আসন? 230। যা বলি তাই হয়, বিজেপি 100 পেরোবে, খুব বেশি হলে 60টা। শেষ হলো প্রথম দফার ভোট গ্রহণ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं,
परिवर्तन आएगा। তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। গণতন্ত্রে নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা, সাধারণ মানুষ, ভোটার। তাদের মতামত জানা যাবে 4 মে। আশাবুল হোসেন ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গণতন্ত্রে শেষ কথা বলেন আপনারা, আর আপনারা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড এই সমস্ত জায়গায় যে মন্তব্যগুলো থাকে তার মধ্যে কত শতাংশ মানুষ কি বলছেন? প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের পারফরমেন্সে আপনি কি খুশি? এই প্রশ্নের উত্তরে 84% মানুষ বলেছেন তারা খুশি, 14% মানুষ খুশি নন, বলতে চাননি 2%। যেসব বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আরও তৎপর হলে সেগুলোকে কি এড়ানো যেত? 90% মানুষ বলছেন সেগুলোকেও এড়ানো যেত, 8% মানুষ তা মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। প্রথম দফায় রেকর্ড সংখ্যক মানুষের ভোটদান শাসকের ওপর ক্ষোভের প্রতিফলন। ক্ষোভের প্রতিফলন এমনটা মনে করছেন 61% মানুষ, 38% মানুষ মনে করছেন না, ক্ষোভের প্রতিফলন কোনোভাবে নয়, বলতে চাননি 1%। বিজেপি বলছে তারা প্রথম দফায় 152টার মধ্যে 125টা আসন পাবে। তৃণমূল বলছে তারা পাবে 135টা আসন। কে ঠিক বলছে বলে আপনার মনে হয়? তৃণমূল ঠিক বলছে এমনটা মনে করছেন 45% মানুষ, বিজেপি ঠিক বলছে এমনটা ভাবছেন 53% মানুষ, দুপক্ষের কেউই ঠিক বলছেন না, মনে করছেন 2%। নির্বাচন কমিশনের এই পারফরমেন্সে দ্বিতীয় দফাও মোটের ওপর হিংসামুক্ত কি করা যাবে? আশাবাদী 80% মানুষ, তারা মনে করছেন হ্যাঁ করা যাবে, 16% মানুষ মনে করছেন না করা যাবে না, 4% মানুষ বলতে চাননি। আর ঠিক এই জায়গা থেকে আমি সরাসরি মন্তব্যে যাব। বন্দনা সিংহ রায় তিনি লিখছেন, কিছু অশান্তির মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করলো। অভিষেক দে লিখছেন, এবার চুপচাপ পদ্মে ছাপ হলো নাকি? ভূপতি নস্কর লিখছেন, ভোটে রক্ত ঝরবে না তা আবার হয় নাকি, তবে স্বস্তি একটাই, বুথ সুরক্ষিত ছিল। আনন্দধারা লিখছেন, ছাপ্পার আগেই তৃণমূলকে ধাপ্পা দিয়ে ভোট দিল মানুষ। শেখ শামীম লিখছেন, বুথ সুরক্ষিত থাকলে নির্বাচন যে গণতন্ত্রের উৎসবে পরিণত হয় সেটা উদাহরণ হয়ে রইল। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, বুথ 100% সুরক্ষিত রেখে নির্বাচন কমিশন বাংলায় অনন্য নজির সৃষ্টি করলো। আমি এখান থেকে সরাসরি শুভমদার কাছে আসবো। মানে বিশ্বনাথদার যে আপেক্ষিকতাবাদ, সেটা তো তামিলনাড়ুর নিরিখে পশ্চিমবঙ্গের, অর্থাৎ মানে আপনি যদি স্পেসটাকে আলাদা ধরছেন। আর আমার আপেক্ষিকতাবাদে যদি আমি বলি যে আমি এই বাঙালিরা তো একেবারে গণতন্ত্র অন্য মানুষের দেখতে পান না, তাদের নিজেদের গণতন্ত্র, অন্যের কথাটা কিছুতেই মানবো না, তাকে আমার মতোই হতে হবে। এবং সেই আপেক্ষিকতাবাদে যদি আপনি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দেখেন, যেভাবে লর্ড মেকেলে বাঙালির আকৃতি দেখে সম্পূর্ণ ভুল ধারণা করেছিলেন। এক অর্থে বাঙালি অত্যন্ত হিংস্র জাতি, একেবারে অন্তত গণতন্ত্র ভোটের দিন সেটা এবং অন্য মানুষকে ভোট দিতে, অন্যের মতও মানতে না চাওয়া, মানে এই যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের বদলে এটা বাঙালি এবং তারা অন্যকে কথা বলতে দিতে চান না, সেই জায়গায় কিন্তু বাঙালি তার নিরিখে একটা দুর্দান্ত বিষয় দেখালেন। এবং দ্বিতীয় যে জায়গাটা আরেকবার বলতে চাই, যে যেটা বিশ্বনাথ দাও বারবার আলোচনা করছেন, যে এই যে এতটা বেশি ভোট পড়লো, এর ফলে যেটা হবে, কে জিতবে কে হারবে তার মধ্যে যাচ্ছে না, রেজাল্টটা কিন্তু অনেক বেশি র্যান্ডম হয়ে গেল। অর্থাৎ এত ভোট বেশি পড়েছে, কোন দিকে যে কি যাবে, ফলে আমি বলবো কোনো রকম ভবিষ্যৎ না ভেবে প্রতিটি রাজনৈতিক দলই তারা জিতছেন ভেবে নিয়েই তো লড়াই করবে। এবং আমি এই জায়গায় বিশ্বাস করি যে শুভেন্দু বাবু বা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, সিপিএম বা কংগ্রেসের নেতাদেরও আর একটু জোর দিয়ে বলা উচিত। সৌম্যবাবু দেখছি বারবারই কিছুই বলতে পারছেন না নিজের আসনের সংখ্যা, তাহলে কি আপনারা হার স্বীকারই করে নিলেন আগের থেকে? দুটো জিনিস একটু আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাকে দুটো জিনিস একটু বলার দরকার আছে। একটা হলো যে পরিমাণে ভোট আমাদের বেড়েছে, মানে এসআইআর এর পরে সম পরিমাণে ভোট কিন্তু তামিলনাড়ুতেও বেড়েছে। আমাদের 11.250% ভোট বেড়েছে, ওদেরও কিন্তু 11.50% ভোট বেড়েছে, এটা বলার দরকার। ফলে এসআইআর এর ইম্প্যাক্ট এবং তারপরে বেশি সংখ্যক মানুষ ভোট দেওয়ার প্রবণতা বিহারেও দেখেছি, পশ্চিমবাংলায়ও দেখলাম, কেরালাতে 3% বেড়েছে এবং তামিলনাড়ুতেও 11% বেড়েছে। দ্বিতীয়, অনেকেই বলছেন, আচ্ছা দাদা, মালদা মুর্শিদাবাদে বেশি ভোট পড়লো আর যেখানে এসআইআর এর ইম্প্যাক্ট কম সেখানে কি কম ভোট পড়লো? না দাদা, একেবারে বিশ্বাস করবেন, আমি কয়েকটা ফিগার বলি। ধরুন ঝাড়গ্রামে সবচেয়ে কম ইম্প্যাক্ট হলো এসআইআর এর। ঝাড়গ্রামে এবার ভোট পড়েছে 92%,
অর্থাৎ গতবার 86 ছিল, এবার 92% ভোট পড়েছে। বিনপুর, যার এসআইআর এর ইম্প্যাক্ট সবচেয়ে কম, সেই বিনপুরে ভোট পড়েছে 92.11%। আবার একইভাবে দেবরা, গতবার ভোট ছিল 85.50%, এবার 92% ভোট পেয়েছে। আমি একের পর এক বলতে পারি পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তের যেখানে এসআইআর এর কোনো ইম্প্যাক্ট নেই, ইস্যুও ছিল না, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক। আমি এর সঙ্গে সম্পূর্ণ অন্য দিক থেকে, অন্য দৃষ্টিকোণ থেকে একটা ফিগার দিই। সেটা হচ্ছে সব থেকে বেশি নাম বাদ গেছে যে জেলাগুলোতে মোটের ওপর কিন্তু সৌভাগ্যের বিষয় সেই রকম অশান্তির ছবি অনেক বিশ্লেষণ করেছিলেন, রাজনীতিবিদরা বলেছিলেন বিরাট অশান্তি হবে, সেটা কিন্তু ফরচুনেটলি হয়নি। ধরুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বড় কোনো গোলমাল হয়নি। অর্থাৎ মানুষ সেইখানে এত ক্ষুব্ধ আছেন, তারা কিন্তু তারা ক্ষুব্ধ থাকতেই পারেন, কিন্তু তারা হিংসার পথ বেছে নেননি। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ একটা লক্ষণ, এটা মানতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি ওই টিয়া পাখির বিজনেস করি না। এখানে অনেকে সংখ্যাতত্ত্ব নিয়ে এমন টিয়া পাখির ব্যবসা শুরু করেন, সকালবেলা একরকম বলতে বলতে বিকেল আস্তে আস্তে দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন দেখবেন সংখ্যা অন্যদিকে বলতে শুরু করেছে। তো দেখুন, আমরা একদম বাস্তবের জমিতে দাঁড়িয়ে রাজনীতি করতে করতে দেখেছি যে আপনারা একটু আগে যেটা আপনি বললেন যে সত্যি সত্যি এসআইআর এর নাম দেওয়া ওই জায়গাগুলো ঘটনাপ্রবণ অনেক বেশি হয়। আমি তো আবারও বলছি, যদি সরকার মনে করে যে যারা কাস্টোডিয়ান অফ দ্য ডেমোক্রেসি তারা যদি মনে করে গণ্ডগোল করতে দেবো না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাহলে এটা আপনার কোনো অঙ্কই মিলবে না। গণতন্ত্র আমি খালি শুভময়দার একটা কথা, আমি শুভময়দার সব কথাকেই সাপোর্ট করি, কিন্তু এই একটা কথাকে আমি সাপোর্ট করতে পারছি না, যে বাঙালি জাতটায় নাকি হিংস্র। না, আমি বললাম, আচ্ছা না, আমি তোমাকেও কেন বলছি, আমরা যদি একটু বাংলার রাজনীতিটা দেখি, লাস্ট 50 বছর ধরে কিছু দুষ্কৃতী, যাদেরকে আমরা রাজনীতিবিদ ভাবি, তারা অ্যাকচুয়ালি দুষ্কৃতী। তারা মানুষের সম্পদ লুট করে, মানুষে তারা মারপিট লাগিয়ে দেয়। এই কিছু দুষ্কৃতী, সেটা বাম আমলেও ছিল। আমি বাম আমল বলে বলিনি। তুমি যদি পুরনো সংবাদপত্র, তোমায় একদিন নিয়ে যাব, তুমি যদি দেখো 50 বাদ দাও 60-এর দশকে যা হিংস্রতা কলকাতার রাজপথে হয়েছে, আমি বলছি শুধু হিংস্রতা না, একদিকে হিংস্রতা, আরেকদিকে মানুষের নির্দয় চেহারা বেরিয়ে এসেছে। আমি তো আমরা সবার মানে এগুলো তো সবাই জানি আমরা, কিন্তু কেন এটা এটার একদম পরিষ্কার কারণ হলো এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি সবাইকে বলছি না, বহু আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নিজেদের স্বার্থে, নিজেদের তোলার জন্যে, নিজেদের বাড়তি উপার্জন করার জন্যে মানুষে বিভেদ লাগাচ্ছে, ভাইকে ভাইয়ের এগেনস্টে লাগিয়ে দিচ্ছে, এই কমিটি ওই কমিটির এগেনস্টে লেগে যাচ্ছে। এটা আমরা বুঝবো কবে? অ্যাকচুয়ালি বাঙালি কিন্তু মানতে হবে, ভারতবর্ষের ইতিহাস দেখলে বাঙালি অ্যাকচুয়ালি বিপ্লবী জাত। আমি উল্টোটাই বলছি, তারা ভালোর জন্যও লড়াই করতে পারে, কিন্তু খারাপটা আমাদের মধ্যে করিয়ে দিচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। ভালোই হোক বা খারাপই হোক, এই ভালো মন্দের বিচারটা তো খুব গন্ডগোলে। এবং সত্যি এ কথাও সত্যি যেটা সমীরদা বললেন, আমি সকালবেলা তৃণমূল, সন্ধ্যেবেলা বিজেপি হতেই পারি। কিন্তু আমি বলছি তার জন্যে মুখের কথায় না হয়ে, এবার যেমন বেশিটাই মুখের কথায় হয়েছে, কিন্তু আমি বলছি কংগ্রেস আমলেও 72-এর নির্বাচন, 67-69 অসম্ভব কলকাতার খারাপ অবস্থা, মারামারি কিন্তু সব সময়ই হয়েছে, মানুষ মুখের কথা, এই নয় তার থেকে উত্তরণ হবে না। বেশ, হ্যাঁ নিশ্চয়ই, আমিও সেটা মানি। দেখুন, একটা জিনিস যে সকালে একরকম সন্ধ্যেবেলা একরকম, এটা তবু চলে, কিন্তু সকাল বা সন্ধ্যে সবাই একরকম হয়ে যাবেন না, তাহলে ভারী মুশকিল। কিন্তু রসিকতা যখন করছি, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। আজকে একটা শুভ ইঙ্গিতের যদি শুভ সূচনা ধরি, ওই যে 29 তারিখের ভোট, সেখানে শুধু মুখে হাসি আর আঙুলে ভোটের কালিটুকু থাকুক। আবার যেন এইখানে বসে আমরা 10-এ 5, 8, 9 10-এ 10 দিতে পারি নির্বাচন কমিশনকে, আর একটা শান্তিপূর্ণ ভোট আমরা যেন 29 তারিখ পেতে পারি। ঠিক এই কথা থেকে এবার তো দিনের শেষে খিদেও পাচ্ছে, ঝালমুড়ি। আর ঝালমুড়ি আপনারা জানেন একেবারে রাজ্য রাজনীতিতে ঝালমুড়ি ময় হয়ে গেছে রাজ্য রাজনীতি। সুতরাং এই নিয়ে চাপানুতর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। ভাবুন, वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल
टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? ঝালমুড়ি থেকে মাছ ভাত, এবারের ভোটে কি না ইস্যু হচ্ছে। তৃণমূল বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কাঁটা বেছে মাছ খাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেতে দোকানে ঢুকে পড়ছেন। প্রচার পর্বে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল তা গড়ালো প্রথম দফা ভোটের দিন পর্যন্ত। ঘটনার সূত্রপাত রবিবার। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে শটান দোকানে ঢুকে মুড়ি কিনে খেতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ, ঝাল মুড়ি খাই? हाँ, 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 आप ऐड खाते हैं, दिमाग नहीं खाते हुए। প্রধানমন্ত্রীর এই জনসংযোগের পর প্রচারের মঞ্চ থেকে বারবার এ নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকেও না। কত নাটক! 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? কটাক্ষের জবাব কৃষ্ণনগরের সভা থেকে দিলেন প্রধানমন্ত্রী। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और जाल मुरी भी बांटी जाएगी। मैंने सुना है कि जाल मुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। जाल मुरी मैंने खाई, लेकिन जाल टीएमसी को लगी है। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন? আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? শুধু ঝালমুড়ি নিয়ে নয়, পরিবর্তন প্রত্যাবর্তন ইস্যুতেও দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরমে সংঘাত। সেই সঙ্গে প্রথম দফা শেষ হতে না হতেই দ্বিতীয় দফা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। ইলেকশন কাউন্টিংও অনেক গড়বড় করবে। হারতে পারে না তৃণমূল। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। এরপরে দুর্মুষ করব, দুর্মুষ। मैं आज दीदी के गुंडों को कहकर जाता हूं, 29 तारीख को एक भी मतदाता को उंगली भी लगाई तो आपकी जगह बंगाल की खाड़ी में होगी, बंगाल की खाड़ी में। প্রচারে ভোটে টক ঝাল মিষ্টি চলছে, কিন্তু রেজাল্টে কি হবে জানা যাবে 4 মে। প্রদ্যোৎ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।